সম্মানিত উপস্থিতি, আমরা এবারে চলে যাব আমাদের প্যানেল অফ এক্সপার্টসদের কাছে যারা ছাত্র শিবিরকে নিয়ে ক্রিটিক করবেন। এতক্ষণ আপনারা হাততালি দিয়েছেন পজিটিভ কথা শুনে, আমরা এখন ক্রিটিক শুনবো ইনশাল্লাহ। আমি প্রথমেই আহ্বান করছি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মুস্তারিকে অনুরোধ করছি মঞ্চে এসে ছাত্র শিবিরকে নিয়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে তিনি নিশ্চয়ই ভালো ভূমিকা রাখবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি এবং যারা মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট আছেন সকলকে আমার শুভেচ্ছা। তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে। বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি, কিন্তু সময় থাকবে। তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয় সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে। তা আমি দেখে চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি। একটা জিনিস আমি অবশ্য ব্যক্তিগতভাবে খুব বেশি সমালোচনা করি না, কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ। এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম, তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করেন। তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অভ্যেস যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা, আমি কথা বলে ফেলি মুখের সামনে, কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয়পাত্র হতে পারেনি, এই অভিজ্ঞতা আমার আছে। তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন, এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দেখছি, হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে, তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। যেহেতু সমালোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই দায় থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি। আমি আমার একেবারেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্যটি শুরু করি। সেটি হচ্ছে আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। তার আগে 2022 সালে আমি শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তো আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যেই সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা রিগোরাস সাসপেক্টের মধ্যে দিয়ে যেতে হয়, তাদেরকে একটা চেক আপের মধ্যে দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আপ আছে কিনা। কোন ভয় থেকে? কারণ এই শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আবার শিবিরের সাথে বেশ ভালোভাবে কানেক্টেড। তিনি আবার আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, মির্জা গালিব ভাই। তো এই যে এইটা হচ্ছে একটা কলঙ্ক যেটা আমাদের ডিবেটিং ক্লাবের সাথে লেগে গিয়েছে, এবং এই কলঙ্কের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য খুবই রিগোরাস হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এর সাথে কোনোভাবেই কোনো কানেকশন আছে কিনা। এখন আমি কেন আজকের সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসলাম, এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্যে দিয়ে যেতে হয় যে সে আসলে শিবির করে কিনা, বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে বাদ পড়তে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়, এইটার কি কোনো দায় শিবিরের নেই? আমি মনে করি এটা কিছু দায়ভার শিবিরের নিতে হবে। কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে, ছাত্রলীগের অফিসিয়াল প্যাড থাকে, তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায়, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যে কোনো দলের ক্ষেত্রে কিন্তু এটা জানা যায়। এক ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বুঝার কোনো উপায় নেই যে আসলে কে শিবির না। তাইলে এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল। তো সেই ক্ষেত্রে তাহলে সমস্যাটা কি আদর্শের কিনা, যে এইটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি, নাকি সমস্যা অন্য কিছু? যদি সমস্যা অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কিভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় উঠতে চায়। আর যদি সেটা অ্যাড্রেস না করে তাহলে আসলে এই লুকোচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায়, এটা হচ্ছে আমার সমালোচনা শুরুর যে সমালোচনা সেটা আর কি। এইবার আমি স্বাভাবিকভাবে, যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে, শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে? অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে 1971 সাল থেকে। আর 71 সালে ছাত্র শিবির বলে যে তারা প্রতিষ্ঠিত হয়েছিল 77 সালে, সুতরাং 71 সালের কোনো দায়ভার তাদের নেই, তারা এটা নিতে রাজি না, এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। আবার তারাই 1971 সালের আগে 69 সালে ছাত্র সংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন, তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে। তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারণ। যদি হচ্ছে তারা একই আদর্শকে ধারণ করে তাহলে এটি তো সত্য যে 1971 সালে ছাত্র সংঘ খুবই ন্যাক্কারজনকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাহলে যেই আদর্শ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করছে, এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বয়ান সেটা আসলে ওই দায়ের উপর কিভাবে বিনির্মাণ করছে সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয়, যেটি আজকে যেহেতু শিবিরের সকল মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক বেশি এক্সপেক্টেড মনে করি সেই সব প্রতিনিধিরা আছেন, আমি মনে করি তারা আসলে এটাকে অ্যাড্রেস করবেন। এবার
আমি পরবর্তী যে জায়গা আছে সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ কি, ছাত্র শিবির আসলে কি। আমি যেমন এই শুরুতে যে বক্তব্যটা শুনলাম ভালো, আচ্ছা আমার সময় শেষ, আসলে আমি মাত্র শুরু করেছি, অল্প একটা 1 মিনিট সময় বেশি চেয়ে নিচ্ছি। যে ছাত্র শিবির ভালো ছাত্র গঠন করতে চায়, তাহলে ভালো ছাত্র গঠন করার জন্য কি কাউকে শিবির করার প্রয়োজন হয়? বা এই যে সায়েন্স এক্সিবিশন চলছে, সায়েন্স এক্সিবিশন করার জন্য কি কোনো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন পড়ে? বা হচ্ছে আমার যে ফটো এক্সিবিশন হলো, এই ফটো এক্সিবিশন করা কি কোনো রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে? মানে এগুলো করার জন্য তো আমার এক্সক্লুসিভলি শিবির করা দরকার নেই। আমি তো যদি ধার্মিক হতে চাই, শিবির করা ছাড়াই আমি ধার্মিক হতে পারবো। আমি যদি ভালো ছাত্র হতে চাই, ডেফিনেটলি ভালো ছাত্র সবাই মানে যে শিবির বা হাই সিটি মানে শিবির, বিষয়টা এরকম না। তাহলে আমি যদি হাই সিটি করতে চাই সেটার জন্য আমার শিবির করার প্রয়োজন নাই। আমি যদি মানে ভালো সন্তান হতে চাই সেটার জন্য তো আমার শিবির করার প্রয়োজন নাই। এটা তো শিবির করা ছাড়াই আমি হতে পারি। তাহলে আসলে শিবিরের কাজ কি? শিবির কি একটা সাংস্কৃতিক সংগঠন যারা ফটো এক্সিবিশন করে বেড়াবে বা সেমিনার করে বেড়াবে, নাকি একটা রাজনৈতিক সংগঠন যারা হচ্ছে অ্যাডভোকেসি করে বেড়াবে? বা রাজনৈতিক দলের যে মূল কাজ সেটা হচ্ছে যে যারা হচ্ছে ক্ষমতায় থাকে বা যারা হচ্ছে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে নেগোসিয়েশন করা, সেটা করবে। যদি সেটা কাজ হয় তাহলে সেই কাজটা করে আমরা কেন দেশে দেখতে পাচ্ছি না? তো অলরেডি আসলে স্লিপ চলে আসছে, আমার বক্তব্য শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। তো আশা করি সামনে যদি সুযোগ পাই তাহলে আমি পরবর্তী বক্তব্য সামনে তুলে ধরবো। সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আদনান মুস্তারিকে শিবিরকে নিয়ে বেশ কিছু প্রশ্ন করার জন্য। আমরা নিশ্চয়ই আরও হয়তো সুযোগ পাবো এবং আমাদের অসংখ্য অডিয়েন্স আছেন, আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আজকে শিবির নেতৃত্বকে অবশ্যই আমরা প্রশ্ন মুখোমুখি করবো, আমাদের যত প্রশ্ন আছে করবার চেষ্টা করবো, তাদেরকে আজকে উত্তর দিয়ে টিএসসি থেকে বের হতে হবে ইনশাআল্লাহ। সবার ক্যামেরা এবারে বক্তব্য রাখবার অনুরোধ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনকে। এবারে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। আমি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমাজ যেহেতু কম, আমি সরাসরি কিছু কথাই যেতে চাই। শিবিরে যদি প্রথমেই প্রশ্ন আসে তাহলে যে বিষয়গুলো সামনে আসে, ৭১ শিবিরের ভূমিকা, শিবিরের রক্ষাটা নারী নেতৃত্ব, শিবিরের গুপ্তসূত্র রাজনীতির বিষয়। তর্কের খাতিরে যদি ধরেই নেই ৭১ শিবির নিরপরাধ ছিল, আলবদর এবং ছাত্র সংঘের সাথে শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ৭১ পরবর্তী সময় কি শিবির নিজেকে কোনো সাধু সংঘ হিসেবে পরিচিতি দিতে পেরেছে বা তারা তো নিরপরাধ সে বিষয়টাকে তারা প্রমাণ করতে পেরেছে? শিবির সবসময় নিজেকে ইসলামের সংগঠন হিসাবে পরিচিতি দেয়। আচ্ছা বলেন তো, ইসলামের কোন জায়গায় বলা আছে যে ইসলামে মানুষ হত্যা করা যায়? ইসলামের কোন জায়গায় বলা আছে ইসলামে রক্ষাটা যায়? ইসলামের কোন জায়গায় বলা আছে জ্বালাও পোড়া করা ইসলামে যায়? আমার মনে হয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে এই জামাত শিবিরের মতো সংগঠন। আমি এই জায়গা মনে করি, দেখুন ইসলামটাকে আসলে আপনারা কোন জায়গায় নিয়ে গিয়েছেন। ছাত্রলীগ যদি জয় বাংলা বলে গাড়ি ভাঙচুর করে তাহলে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ছাত্রদল যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙচুর করে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ঠিক তেমনি ছাত্র শিবির যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে গাড়ি ভাঙচুর করে তখন সেটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন? তারা কেন আপনাদেরকে ভয় পায়? তাদের সাথে আসলে জঙ্গিবাদের সাথে আপনাদের সম্পৃক্ততা কোথায়? আপনাদের আসলে এই বর্তমান সময়ে এই পরিস্থিতি কেন? ইসলামে বলা হয়েছে বান্দার হক নষ্ট করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীকে মহান আল্লাহ তাআলা ওই বান্দা ক্ষমা না করেন। আমার প্রশ্ন হচ্ছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা অসংখ্যবার হরতাল অবরোধ দিয়েছেন। আপনাদের হরতাল অবরোধে অসংখ্য মানুষ মারা গেছে। আপনারা যদি সেটাকে এবং অসংখ্য গাড়ি আপনারা ভাঙচুর করেছেন। আপনারা যদি সেটাকে নাও করে থাকেন, আপনাদের ঢাকা হরতালে অন্য কেউ গাড়ি ভাঙচুর করেছে, যার দায়ভার আপনারা কখনোই এড়াতে পারেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে বলা হয়েছে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, এর সাথে ক্ষমা চাইতে হবে। আপনারা কি এই কাজটি কখনো করেছেন? নাকি বলেন ওই যে বাঁচলে গাজী মরলে শহীদ, সেই মৃত ব্যক্তি বা সেই গাড়িটাকে আপনারা শহীদের মর্যাদা দান করেছেন? আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। আরে ভাই, আপনারা তো ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, যখন বিএনপি জামাতুর সরকার ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন? আপনারা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা রক্ত ধরিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দখলে নিয়েছেন। আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসংখ্য শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে। এমন অসংখ্য, এগুলো আমার মুখের কথা, অসংখ্য হেডিং গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন।
2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আপনারা আত্মগোপনে চলে গেলেন এবং সেখান থেকে আপনারা জ্বালাওপরের রাজনীতি শুরু করলেন। এই জ্বালাওপরের দাবিতে আমরা বিএনপি, জামাত, সরকার সহ অন্যান্য সংগঠনের উপরও দেই, তারপরও শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা 2013 সালে 8 জনের পায়ের রক কেটেছেন, যেটা প্রথম আলো রিপোর্ট করছে 29 আগস্ট 2013। আপনারা বলেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, অথচ গত 15 বছরে আপনাদেরকে কোথাও খুঁজেও পাওয়া যায়নি। আপনারা এই গত 15 বছর বাম ডান লীগ দলের কাঁধে বর করে চলেছেন। আপনারা যেখানে পরজীবী, আপনারা সেখানে সাধারণ শিক্ষার্থীর পক্ষে কেমনে কাজ করবেন? আপনাদের খুঁজেই পাওয়া যায় না। আপনারা বলেন যে সর্বশেষ যে জুলাই বিপ্লব আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, অথচ আপনাদের কতজন আহত হয়েছে, কতজন নিহত, সেই সংখ্যাটা আপনারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেন নাই। আসলে কি আপনাদের অবদান ছিল নাকি এটা কোনো ফাঁকা আওয়াজ? ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের জনাব মোতাহার হোসেনের কাছ থেকে সাংবাদিক সুলভ প্রশ্ন আমরা পেয়েছি নিশ্চয়ই, এবং আমরা সামনেও আরো অনেক অসংখ্য প্রশ্ন পাবো। এভাবেই আসলে রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বকে যারা ছাত্রদের নিয়ে কাজ করতে চায়, এভাবে মুখোমুখি হওয়ার সে সাহস অবশ্যই থাকা উচিত। আমি সেদিকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তারা আজকে সেই সাহসটি করেছেন, এবং আমরা জানতে চাইবো তার সেই সম্মানিত উপস্থিতি। এবারে প্যানেল অফ এক্সপার্টের অন্যতম সদস্য যিনি আলোচনা রাখবেন, তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি রিভিউ সোসাইটির সভাপতি, যিনি বিতার্কিক অঙ্গনের সারা দেশের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অর্পিতা গুলদারকে ডায়াসে এসে বক্তব্য রাখবেন করছে। তিনি নিশ্চয়ই শিক্ষার্থী হিসাবে এবং নারী হিসাবে এবং একজন হিন্দু জনগোষ্ঠীর সদস্য হিসেবে অসংখ্য ক্রেডিট তার কাছ থেকে আমি নিশ্চয়ই আশা করি ছেলের সমালোচনা তিনি করবেন। অসংখ্য ধন্যবাদ। আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবেই কথা বলবো, নারী হিসাবেও না, হিন্দু হিসাবেও না। এই শিক্ষার্থী হিসাবে সবার কাছে যে কথাগুলো বলার, আমাকে যেহেতু সমালোচনার জন্য ডাকা হয়েছে, আমি যেগুলো মনে করি সেটি বলতে চাই। প্রথম যে সমালোচনাটি আমি করেছিলাম একদম আমাকে যখন ডাকা হয়েছিল তখন, এটি কি শুধু আমাকে ডিউডিএস এর সভাপতি এই জন্য ডাকা হচ্ছে, নাকি আপনারা একটা প্যানেল দেখাতে চান যে এই প্যানেলটা একটা লিবারেল প্যানেল হিসেবে আপনারা সামনে আনতে চান, যেখানে একজন নারীও থাকবে, একজন হিন্দুও থাকবে? আমার সাধারণ সম্পাদক যখন কথা বললেন, তিনি ছাত্র সংঘ নিয়ে যে আলাপটি দিলেন, আমি এই আলাপটি নিয়ে সমালোচনা শুরু করছি। আমি একটু এক্সটেন্ড করব। দেখেন, 1972-এর যে সংবিধান, সেই সংবিধানের 38 নম্বর ধারা অনুযায়ী এটি বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করা হবে না। সেই সময় ধর্মের ভিত্তিতে রাজনীতি করার কারণে ছাত্র শিবির বিলোপ সাধন হলো। এর আগে কি দেখা গেল, 71-এর পূর্ববর্তী অবস্থায় তারা ছাত্র সংঘ নামে রাজনীতি করত, এবং সেই সময় কিন্তু তারা এই যে আলবদর বা আমরা যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং যারা 14ই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত, তাদের দোষর। এর পরবর্তীতে দেখা গেল যেহেতু 72-এ আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না, পরবর্তীতে আবার 76 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি এই 38 ধারা বাতিল করলেন, তারা 77-এ এসে নতুন করে ছাত্র শিবির নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো। এখন বিষয় হচ্ছে, বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম। বিজিবি হত্যার পরে বর্ডার গার্ড নাম হয়ে গেল বিজিবি, অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কিনা আমরা দেখেছি। বিষয়টা কিন্তু এমন না, এই জন্য এখন সমালোচনা হচ্ছে। তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি, প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হওয়ার পরে, বিষয়টি আসলে সত্য না, আপনার জিনিসটা আড়াল করেন, কৌশলে এড়িয়ে যান। আপনাদের এইখানে মতামত কি হবে পুরো মুক্তিযুদ্ধের সময় অথবা 14 ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা, সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটা, সময় 1-2 মিনিট অলরেডি শেষ, আরেকটা জায়গাকে নিব। আমরা সবসময় এই জিনিসটি দেখেছি যে আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন, আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন, সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে রূপ দেওয়া হয়, কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা, সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয়। এখন শিবিরের ওপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নামকরণ, সেটি কেন ব্যবহার করা হয়? কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। এখন
আপনাদের কাছে এই দায়টি থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না নিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন, আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি। আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি। দুটি কমপ্লিটলি আলাদা, এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আরও একটা জিনিস, সেটি হচ্ছে আমি যখন কথা বলি, এখনো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে, তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি, কেন কথা বলছি, কারণ আমার সামনের মানুষটির রাজনৈতিক পরিচয় কি। আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন? এতদিন তো সময় ছিল ফ্যাসিস্ট হাসিনা আপনাদের অত্যাচার করবে, এখন তো সেই সময়টি নেই, তাহলে এখনো কেন আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার, আপনার ঢাকার মধ্যে যতগুলো জায়গা আছে, উত্তর পূর্ব সিটি কর্পোরেশন, পুরো বাংলাদেশের এই কমিটিটি আপনারা দিচ্ছেন না? আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি, যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন তাহলে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে, কোন ম্যান্ডেটে ফিল করবে, এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে। এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম, জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী। এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা 9 দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা সাধারণ শিক্ষার্থী থেকে, আচ্ছা 9 দফার কারিগর তাহলে এরা, কিন্তু বিষয় হচ্ছে যে 9 দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাস মানুষ না থাকলে তো হতো না, ম্যাস মানুষ থেকে শুধু শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেয়া, যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল। সংঘাতটা কিরকম, সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো। আলটিমেটলি যার ফলাফল বললো আমার জুলাই বিপ্লবের ওপর, জুলাই বিপ্লব এখন কার সেটি নিয়ে চলে গেল। এই ধরনের কোশ্চেন তো কখনো এরাইজ হওয়ার কথাই ছিল না। কেন কথা ছিল না? কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল এটা সাধারণ মানুষের। আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের প্রকাশ করেননি, 17-18 তারিখের পরেই বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কি হবে অথবা শেখ হাসিনার কি হবে, তারপরেও তো আপনারা নিজেদের পরিচয়টা কিন্তু প্রকাশ করেন নাই, নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই। পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন? আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন? এটি জবাব আমরা আপনাকে দিয়ে যেতে চাই। তো আমার আসলে সময় 3 মিনিট থেকে 5 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমালোচনা করার জন্য ডাকা হয়েছিল, সমালোচনা হিসাবেই নেবেন, ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না, সেটা রাখার দায়ভারও আমার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অর্পিতা গুলদারকে। অর্পিতা গুলদার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি জাতীয় অনেকগুলো ডিবেট ফেস্টে চ্যাম্পিয়ন হয়েছেন অনেকবার, এবং একই সাথে অনেক সময় টুর্নামেন্টেও বেস্ট ডিবেটার হিসেবে পুরস্কার পেয়েছেন। নিশ্চয়ই তার বিতার্কিক সুলভ সেই এক্সপ্রেশন আজকের বক্তব্য আমরা পেয়েছি, এবং শিবিরকে বিতার্কিকরা যেভাবে একেবারে আর্গুমেন্টেশনের মাধ্যমে এক্সাম্পল ক্রিয়েট করে সে প্রশ্ন করতে পারে, তিনি এসব তেমনটি করেছেন। নিশ্চয়ই শিবিরের নেতৃত্ব উত্তর দেওয়ার সময় সেই বিতর্কের মান বজায় রেখে উত্তর দেবে বলে আমি আশা করছি। সমর্থ উপস্থিতি, এবারে চলে যাব সর্বশেষ প্যানেল অফ এক্সপার্ট হিসেবে সর্বশেষ বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ ভাইয়ের কাছে। তিনি মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি সময় স্বল্প, আমি কাউকে অ্যাড্রেস করতে পারছি না, সবাইকে অভিবাদন জানাচ্ছি। মেজর বিষয়গুলো চলে আসছে, যে 1971 বা রক কাটা গুপ্ত রাজনীতির বিষয়গুলো চলে আসছে। আমি এর বাইরে কয়েকটা বিষয়, যেহেতু সময় খুব সীমিত, আমি কয়েকটা বিষয়ে অ্যাড্রেস করতে চাই। প্রথমত, বর্তমান সময় বা 2024-এর পর আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি কি চায় আসলে? আমরা অভ্যুত্থানের পরপর বিশ্ববিদ্যালয়ের দ্রোগাহারের পাশে একটা দেয়াল দেখেছি, সেখানে লেখা ছিল নির্দলীয় সরকার চাই। এটা যদিও ফিজিবল না, কিন্তু এই লেখার পেছনে অনেক গল্প আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থানের আগে ছাত্র রাজনীতির যে অস্তিত্ব বা ছাত্র রাজনীতির যে এক্সিস্টেন্স, এটা কেবল ছাত্রলীগের মাধ্যমে পেয়েছে, যেটা ছিল টর্চার এবং নির্যাতন। এর বাইরে কিন্তু তাদের রেফারেন্সে আর কোনো ছাত্র রাজনীতির আর কোনো সিনারিও ছিল না, এবং সেই কারণে তারা ছাত্র রাজনীতি চায় না। না চাওয়ার যে দাবিটা, তখন ঠিক সে কারণে দাবিটা এসেছে। এবার আসি, ছাত্র রাজনীতি আসলে মানুষ ছাত্র রাজনীতি যারা করেন তারা আসলে কি বলেন? তারা আসলে শিক্ষার্থী অধিকার রক্ষায় কাজ করবেন, তারা শিক্ষার্থীদের এই নানান অধিকার রক্ষা বা তাদের বিভিন্ন বিষয় নিয়ে ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। কিন্তু আসলে আপনি আমাকে বলেন যে বিশ্ববিদ্যালয়ে বা ছাত্র রাজনীতিগুলো সংগঠনগুলো যে কাজগুলো করে, এই যেমন ত্রাণ দেওয়া, শীতকালে কম্বল দেওয়া, ধরুন ক্যাম্পাস পরিষ্কার করা, এগুলো কি কোনো ছাত্র সংগঠনের কাজ হওয়া উচিত?
একটা বিশ্ববিদ্যালয়ে যখন সিস্টেম ডেভেলপ করা থাকবে, কাজগুলো তো এমনিতেই হবে। আপনি শিক্ষার্থীদের জন্য এসএম হলের বারান্দা যখন খোলা রাখবেন, তখন তো কম্বল লাগবেই। আপনি যদি বারান্দাটা যদি আপনি ক্লোজ করে দেন, কম্বল তো লাগবে না। এখন আপনারা বলতেছেন যে শিক্ষার্থীরা, ছাত্র সংগঠনগুলো শিক্ষিত অধিকার রক্ষায় কাজ করবে, কিন্তু ছাত্র সংগঠনগুলোর কিন্তু, আমি শিবিরে আসতেছি, ছাত্র সংগঠনগুলোর কিন্তু গঠনতন্ত্র বা কোথাও লেখা নাই যে তারা আসলে শিক্ষার্থী অধিকার আদায়ে কি কাজ করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্ষমতায় আসা যায়। হ্যাঁ, এবং ক্ষমতা আসার জন্য কি করতে হবে? ক্ষমতা আসার জন্য শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের উপর ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি করতে হবে? তাদের মধ্যে ক্রাইসিস তৈরি করতে হবে। ক্রাইসিস তৈরি করে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, কম্বল নিয়ে দাঁড়াবো, এটা নিয়ে দাঁড়াবো, সেটা নিয়ে দাঁড়াবো। এরপর সে আমার কাছে আসবে যে আমার রাজনীতি দরকার। এটা হওয়া উচিত না। রাজনৈতিক দলের ক্যাপাসিটি হওয়া উচিত, তার এফিসিয়েন্সি, তার ট্রান্সপারেন্সি, তার আইডিওলজি, তার অ্যাকাউন্টেবিলিটি। মানুষ এটা দেখেই কোনো রাজনৈতিক দলের কাছে যাবে অথবা যাবে না, এটা মানুষের অপশন হওয়া উচিত। এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি যে আমি নিশ্চয়ই শুনবো ওনাদের কাছ থেকে, শিবিরের যারা আছে আমাদের নিশ্চয়ই বলবেন যে, আমাদেরকে জানাবেন যে ছাত্র রাজনীতি আপনারা কিভাবে প্রাসঙ্গিক মনে করেন এবং একটা শিক্ষার্থীর জন্য ছাত্র রাজনীতি কেন প্রাসঙ্গিক এবং শিবির কেন প্রাসঙ্গিক। 2 নম্বর বিষয়ে আসি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে কি করতে চায়? গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন করতে চায়, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন আমাকে বলেন, কয়টা ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? নাই। কিন্তু এখন যেই ছাত্র সংগঠন নিজেরাই গণতন্ত্র প্র্যাকটিস করে না, যে সংগঠনগুলো, তারা কিভাবে দেশের গণতন্ত্রকে সার্ভ করবে, দেশের মানুষকে সার্ভ করবে, এটা নিয়ে দৃষ্টিভঙ্গি আমি নিশ্চয়ই জানবো। তারপরে আমরা যাচ্ছি কালচারে। শিবির যেহেতু ইসলামী সংগঠন, সেহেতু এটি তো ইসলামিক যে কালচার, সেই বিষয়গুলো তারা নিশ্চয়ই লালন করবে। তাহলে সেই জায়গায় আমাদের যে বাঙালি কালচার, আমাদের গান, অন্যান্য যে বিষয়গুলো আমাদের কালচারে, সেই জায়গাটা আসলে শিবির কিভাবে অ্যাড্রেস করবে। শিবিরের যদি প্রতিষ্ঠিত হয় বা তারা যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আসলে আমাদের যে বাঙালি কালচার, সেটিকে আসলে ইসলামিক কালচার দিয়ে রিপ্লেস হবে নাকি সেটা হারিয়ে যাবে, না আসলে কি হবে, এই বিষয়টা আমরা জানতে চাই। এরপর আরেকটি বিষয় যে ছাত্র শিবিরে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা কিংবা আদিবাসী যা মাইনরিটিস যারা আছেন, তাদের জায়গায় তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে ইনক্লুড করার কিন্তু সেরকম কোনো জায়গা নেই। আমি জানি না আছে কিনা, দৃষ্টিদারা জানাবেন, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই অ্যাড্রেস করবেন যে সেটা আপনারা আসলে কিভাবে অ্যাড্রেস করবেন। আদারওয়াইজ একটা সংগঠন কিভাবে একটা ইনক্লুসিভ সংগঠন হবে এবং শিক্ষার্থী আসলে সেটিকে কেন গ্রহণ করবে। সব মিলিয়ে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, 5 আগস্ট শিক্ষার্থীদের বা ছাত্রদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি, সে উচ্ছ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর ক্রেডিট ভাগাভাগির যে প্রতিযোগিতা, একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট স্টেক নেওয়ার যে প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে যারা আসলে জীবন দিয়েছেন, যারা কোনো ধরনের স্বার্থ ছাড়া মাঠে এসেছেন, তারা কিন্তু সবাই হতাশ হয়ে যাচ্ছেন। তো এই প্রেক্ষাপটটা আপনারা অ্যাড্রেস করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যে বিষয়গুলো আসছে সেগুলো আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করবেন, আমি আর সেগুলো রিপিট করছি না। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।